বাংলাদেশ ব্যতীত কোনো রাষ্ট্রের এত টাকা খরচ হচ্ছে না। আমার সাথেই কলকাতার কিছু আছে, ওয়েস্ট বেঙ্গলের, তাদের খরচ হচ্ছে 3 থেকে 4 লক্ষ রুপি। আমার 18 লক্ষ টাকা খরচ। আমি আজকে 4 মাস হয়েছে, আমি কিন্তু 1 টাকা ইনকাম করতে পারিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল আমিন মিল্টন মল্লিক। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা, পাথরঘাটা উপজেলা। তো আমি বর্তমানে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে রয়েছি। চলতি বছরের জানুয়ারির 12 তারিখে আমি ক্রোয়েশিয়াতে আসি। 2021 সালে আমি এজেন্টের মাধ্যমে ফাইল জমা করি। তো 2023 সালে ওয়ার্ক পারমিট পেয়ে থাকি। 2 সপ্তাহের মধ্যে আমি চেন্নাই ফাইল জমা করে থাকি। তো ফাইল জমা করার 1 মাস পরে আমার বায়োমেট্রিক প্রবলেম। 1 মাস পরে বায়োমেট্রিক দেওয়ার পরে সেটাও আবার প্রবলেম। 110 দিন পরে রিবায়োমেট্রিক দিয়ে থাকি চেন্নাই বিএফএস এ, সেটাও প্রবলেম। আবার বায়োমেট্রিক জন্য আমি দিল্লি বিএফএস এর বার বায়োমেট্রিক দেওয়ার পরে আমি 80 দিন পরে ভিসা পাই। অর্থাৎ আমার যে ওয়ার্ক পারমিটের মেয়াদটা ছিল 23 সালের মার্চের 3 তারিখ থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়। এটা 1 বছরের ওয়ার্ক পারমিট থাকে। চলতি বছরের মার্চের 3 তারিখে এটা শেষ। আমি কিন্তু 9 মাস পরে ভিসা পেয়েছি ইন্ডিয়াতে। আর প্রসেসিং সময় নিয়ে টোটাল আমার 10.5 মাস ইন্ডিয়া প্লাস বাংলাদেশে শেষ। তাহলে আমি এখানে কিন্তু কোম্পানির কাছে মাত্র 1.5 মাস ওয়ার্ক পারমিটের মেয়াদ পেয়েছি। অর্থাৎ 12 তারিখে যখন এসেছি তখন আমি এখান থেকে অন্য কান্ট্রিতে মুভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার টিআরসি না থাকায় আমি যেতে পারিনি। মূলত এটাই আমার একটা ফল্ট, নিজের যে ভুল। এটাই ভুল এজেন্ট বলে, কিন্তু এটা আমার কোনো ভুল না। আমার এজেন্ট বলে যে আমার এই দোষ, এই ত্রুটির কারণে কোম্পানি যে চলতি বছরের মার্চ মাসের 3 তারিখে কন্টাক্ট করেনি নতুন করে, এই কারণেই করেনি। আদৌ এটা আসলে কিন্তু ঠিক না। আমার সাথে যে আমার আরো বাঙালিরা ছিল, ওরা কিন্তু অন্যান্য কান্ট্রিতে চলে গেছেন, কেউ পর্তুগালে, কেউ ইটালিতে চলে গেছেন ওদের টিএসসির মেয়াদ থাকাকালীন। তো আমার যখন এখানে আমি টিএসসি পেলাম, ফেব্রুয়ারির 6 তারিখে ফিঙ্গার দিয়েছি, মার্চের 4 তারিখে আমি টিএসসি হাতে পেয়েছি। বুঝতেই পারছেন যে 3 তারিখে কিন্তু আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ। আর সাধারণত এই টিএসসি গুলি ওয়ার্ক পারমিটের সাথে সামঞ্জস্য। ওয়ার্ক পারমিটের মেয়াদও যে কয়দিন, টিএসসির মেয়াদও সেই কয়দিন। তাহলে 3 তারিখে শেষ হলে আমি 4 তারিখে টিএসসি হাতে পেয়েছি থানা থেকে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ টিএসসি। তো টিএসসি পাওয়ার পরে আমি কোম্পানিকে বললাম যে দেখো, আমার তো টিএসসির মেয়াদ শেষ, আমার নতুন করে ওয়ার্ক পারমিট প্লাস টিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন কোম্পানি বলল যে তোমার জন্য বর্ডার ওপেন আছে, তুমি তোমার বন্ধুরা যেখানে গিয়েছে, অর্থাৎ ইতালি, ফ্রান্স, পর্তুগালে তুমি যেতে পারো বর্ডার ক্রস করে। আমি তোমার সাথে নতুন করে চুক্তিপত্র করব না, নতুন করে তোমার পারমিট করব না। তো আমি তাৎক্ষণিক আমার এজেন্টে জানাই। আর কোম্পানিও বলছে যে কন্ট্যাক্ট ইউর এজেন্ট, যে এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য উনি বলছে। তো এজেন্টকে আমি অবহিত করি। ওনার কিন্তু একটা দায়িত্ব ছিল যে যেহেতু আমাকে কোম্পানি বের করে দিয়েছে, তো আমার নতুন করে কোথাও ওয়ার্ক পারমিট বের করে আমাকে অন্য কোথাও কিন্তু কাজে লাগানো ওনার উচিত ছিল। ফোন দিয়ে রিসিভ করে না, রিপ্লাই দেয় না, কোনো চেষ্টাই করেনি। এখন দেখেন, আমার কিন্তু ইন্ডিয়াতে 9 মাস, ডাবল এন্ট্রি ভিসা ছিল 3 মাস। এখান থেকে ভিসা লাগার পরে 15 দিন পরে গিয়েছি, অর্থাৎ 2.5 মাস। আর বাকি দিনগুলি কিন্তু আমি অবৈধভাবে ইন্ডিয়াতে স্টে করছি। সেক্ষেত্রে ইন্ডিয়াতে আমি 60,000 রুপি অবৈধ স্টের কারণে আমি কিন্তু ফাইন দিয়েছি। আদার্স, দিল্লিতে বাসা ছিল, দিল্লি থেকে চেন্নাই 3 বার আপ ডাউন। আবার কলকাতা ছিলাম লাস্টে, যেহেতু ভিসার মেয়াদ নাই, অনেকেই আমাকে হোটেল দিচ্ছে না, সেখানে কিন্তু আমার 6 লক্ষ টাকা শেষ ফাইন এবং এম্বাসি ফিস। আর এজেন্টকে এখানে আসার পরে দিয়েছি 10 লক্ষ, টোটাল 16 লক্ষ। বিএমএটি ওখানে দিয়েছি 1 লক্ষ। এই যে 18 লক্ষ টাকা খরচ করে আবার এখানে আসার পরে আমি বাড়ি থেকে আরো কিছু টাকা কোনো উপায় এনেছি, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে এখন চলতেছি। তা আমার মতো এরকম দেখতেছি যে শত শত
বাঙালি আছে যাহারা এই ইউরোপে সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে আসছেন, এসে অনেকে যাহারা এখান থেকে অন্য কান্ট্রিতে চলে গেছে তো ভালো, আর যারা রয়েছে আমার মতো তাদের কিন্তু প্রায় মানুষেরই কিন্তু এরকম অবস্থা অবস্থা জটিল। আমি পরবর্তীতে একটি এজেন্টের মাধ্যমে এখন বর্তমানে একটি সাপ্লাই কোম্পানিতে আছি। তো এখনো কাজ মিলেনি, মাসখানেক ধরে এখানে অবস্থান করতেছি। তাহারা থাকার জায়গা দিয়েছে এবং যে খানার টাকা কিছু দেয়, সম্পূর্ণ না দিলেও কিছু দিচ্ছে। তো সম্ভবত কয়েকদিনের মধ্যেই তাহারা মনে হচ্ছে কাজে তাহারা যোগদান করাবে, চেষ্টায় আছে। তো দেখতে পেলাম যে আমার মতো রোজা রমজানের মধ্যে অনেকেই কিন্তু এখানে দেখছি যে আমার মতো এরকম সমস্যা করে সাপ্লাই কোম্পানির মাধ্যমে এখানে এসেছে। তো এটা কেন? এটা কিন্তু মূলত এজেন্টের কারণেই হচ্ছে আমি মনে করি। যে কোম্পানিগুলি মালিকের সাথে চুক্তি থাকে যে তোমাকে আমি 2000 বা 1000 ইউরো দিব, তুমি আমার লোক রিসিভ করবা, সে যেখানে যাওয়ার চলে যাবে। অথবা চুক্তি থাকা সত্ত্বেও অনেক দিতেছে না। তো ফলে যখন এখানে ইমিগ্রেশন ক্রস করতে হয় তখন কিন্তু ইমিগ্রেশন পুলিশ কিন্তু তাদের ওই কন্ট্রাক্ট পেপার, ওয়ার্ক পারমিট, ভিসা চেক করে কিন্তু কোম্পানিকে ফোন দেয়। যখন দেখতেছে যে দালাল বা এজেন্ট তাকে টাকা দেয়নি তখন কোম্পানি তাদেরকে রিসিভ করে না, ফলে এখান থেকেই তারা আউট অফ অ্যাবলেস এরকম একটি সিল মেরে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় ফেরত। অর্থাৎ ইতিমধ্যে অনেকেই এরকম ফেরত গিয়েছে। যে দুই একদিন জাগরিবে এয়ারপোর্টের মধ্যে পুলিশ হেফাজতে রেখে তাদেরকে তারা বাড়ি থেকে আবার রিটার্ন টিকিটের টাকা পয়সা এনে তারা আবার চলে গেছে। অর্থাৎ যে ইমিগ্রেশন ক্রস করতেই পারে নাই, যে জাগরিবের মাটিতে তারা পা রাখতেই পারে নাই, যে ক্রোয়েশিয়ার মাটিতে, তার মানে এখান থেকেই কোম্পানি রিসিভ না করায় চলে গেছে ওই যে দালালের কারণে, যে দালালের অসাধু কিছু দালাল বা এজেন্টের কারণে। মধ্যপ্রাচ্যে যেমন সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, মালয়েশিয়া, যাহারাই এখানে লোক পাঠান, রিক্রুটিং এজেন্ট এজেন্ট যারা, তাদের কিন্তু একটি আর লাইসেন্স নাম্বার রয়েছে। আমি এটা বুঝি না যে যাহারা এই ইউরোপে কাজ করা, ইউরোপে যাহারা এই রকম শ্রমিক, যে তারা শ্রমিকদের যে ভিসা বা ওয়ার্ক পারমিট দিয়ে থাকেন, তাদের তো কোনো আর লাইসেন্স নেই। আপনারা যা এটা একটু ভালো করে দেখবেন। তাহারা কি করে, ফেসবুকে অথবা নিজেরা পেজ খুলে এরকম কিছু অ্যাড দিয়ে অথবা ইউটিউব অ্যাড দিয়ে এরকম লোকদেরকে কিছু তারা এরকম ইনভাইট করি, অথবা লোকেরা ইউরোপের স্বপ্ন দেখতে থাকেন। তো এই ফেসবুক, ইউটিউব, এগুলি দেখে, ইউটিউব দেখে কিন্তু তারা মূলত তাদের কাছে যায়। তাদের কাছে হয়তো 2 থেকে 300 টাকার একটা স্ট্যাম্প থাকে, 200 থেকে 300 টাকার স্ট্যাম্পে লিখিত করে চুক্তিপত্র করে থাকেন যে এত টাকা দিতে হবে, এতদিনে ফ্লাইট হবে, এতদিনে এরকম এরকম একটা চুক্তিপত্র তাদের সাথে করে থাকে। আর তারা যে বিএমএটি করে থাকেন এটা অন্য কারো লাইসেন্সভুক্ত এজেন্টের মাধ্যমে এই ফিঙ্গারপ্রিন্ট বিএমএটিটা করে থাকেন। মূলত তাহারা এই যে 10-12 লক্ষ টাকা নিচ্ছে, আরো আদার্স 4-5 লাখ টাকা খরচ হচ্ছে, এটা কিন্তু কোনো বাংলাদেশ ব্যতীত কোনো রাষ্ট্রের এরকম এত টাকা খরচ হচ্ছে না। আমি দেখেছি আমার সাথেই কলকাতার কিছু আছে, ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ ইন্ডিয়ান, বিভিন্ন ইন্ডিয়ান রাজ্যের, তাহারা মূলত তাদের খরচ হচ্ছে 3 থেকে 4 লক্ষ রুপি। এটা আর বাংলাদেশের ক্ষেত্রে এত টাকা কেন? এটা আসলে আস্তে আস্তে দেখবেন যে এই ক্রোয়েশিয়া ইউরোপকে কিন্তু কিছু অসাধু দালাল, অসাধু এজেন্ট মধ্যপ্রাচ্যের মতো করে ফেলতেছে আস্তে আস্তে, যেটা আমাদের জন্য ভবিষ্যতে যারাই আসবে তাদের জন্য কিন্তু বিপজ্জনক। তো আমার আকুল আবেদন যে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে বাংলাদেশ সরকার যাতে ক্রোয়েশিয়া বাংলাদেশের মধ্যে একটি দূতাবাস, যে কূটনৈতিক সম্পর্কতেই যাতে
স্থাপন করে, যার ফলে আমাদের যাতে ভারত, নেপাল, অন্যান্য জায়গায় গিয়ে অনেক টাকা খরচ করে, অথবা অসাধু এজেন্ট দালালের খপ্পরে পড়ে যাতে এত টাকা খরচ না হয়। তো এখানে আমি আজকে 4 মাস হয়েছে, আমি কিন্তু 1 টাকা ইনকাম করতে পারি। আমি কবে নাগাদ যে আমি আমার যে চালান, যে আসল টাকা এটা তুলবো, হিমশিম খাচ্ছি যে আসলে এই মুহূর্তে কি করব, কবে এখান থেকে আমি স্বাবলম্বী হব। এই ইউরোপে আসলেই তো হবে না, টাকা পয়সা তো ইনকাম করতে হবে। তো ওই দালালদের কিন্তু আমি আর কি কথা এড়িয়ে গিয়েছি। দালাল মনে করে যে আমি ফ্লাইটে ওকে ফ্লাইট উঠিয়ে দিয়েছি, ও জাগরিবে অর্থাৎ ক্রোয়েশিয়াতে চলে গেছে, ইউরোপে চলে গেছে, লাইবিলিটি শেষ, ওদের আর কোনো লাইবিলিটি নেই। এগুলো যাতে তাহারা না করে, আজকে আমি জানান দিতে চাই, যাহারা ইউরোপে আসবেন, 10 বছরের ইউরোপ আর এখনকার ইউরোপ, এটা কিন্তু রাত দিন তফাৎ। তো আপনারা গভীরভাবে চিন্তা ভাবনা করে আসবেন, যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক টাকা পয়সা খরচ হবে আমার মতো। বিশেষ করে আমি দেখেছি আমার মতো কারোই টাকা পয়সা খরচ হয়। তো আমি দালাল এজেন্টের নাম বললাম না, যে আমার সাথে আরো কয়েক ভাই আছে বাঙালি, নোয়াখালী, সিলেটি, কুমিল্লা, তাদের আমাদের মতো যাতে এরকম অবস্থা না হয়। দালাল যাহারা রয়েছে, দালালদেরকেও আহ আইনের আওতায়, অথবা তাহারাও যাতে সংযত হন, তাহারাও যাতে ক্লায়েন্টের প্রতি যাতে তাহারাও সহানুভূতি দেখান, যে এত টাকা কেন, এত টাকা কোথায় কোথায় যাচ্ছে। হয়তো একটা এয়ার টিকিট 1,20,000 থেকে 30, আর বিএমএটিতে 10 থেকে 12 হাজার টাকা, যেটা সরকারি ফি। কিন্তু এত টাকা কোথায় যাচ্ছে, এই টাকাগুলি কারা খাচ্ছে, টাকাগুলি কাদের, এই টাকা কাদের পকেট ভারী হচ্ছে। মূলত এটাই আর কি আমি জানান দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে। এই ছিল আসলে আমার অভিযোগ এবং আমার যে মনের কথাগুলো।